ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধ করবে সরকার, আশ্বাস প্রধানমন্ত্রীর। হামে আরও 11 শিশু মৃত্যু, স্বাস্থ্যকর্মীদের জরুরি নির্দেশনা, তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। শিক্ষার্থীদের ডাকে ডুয়েটে অচলাবস্থা, দাবি পূরণে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন নতুন চ্যালেঞ্জ, মন্তব্য তথ্যমন্ত্রীর। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে সরকার বদ্ধপরিকর জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণকে দেয়া ওয়াদা পূরণ করে এগিয়ে যেতে চায় সরকার। জমি জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, সেবা কোনো করুণা নয়, দায়িত্ব। রাজধানীতে ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ভূমি ব্যবস্থাপনার জটিলতা আর এর নানামুখী প্রতারণা, হয়রানি তথা বিড়ম্বনায় দশকের পর দশক পার করেন অনেক ভুক্তভোগী। মিউটেশন ভূমি অ্যাপের সাহায্যে ভূমি সেবাকে সহজ করতে দেশব্যাপী 3 দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, এই মেলায় ভূমি জটিলতা থেকে মুক্তিতে বিভিন্ন সেবা পাবে মানুষ। তিনি বলেন, সকল সেবাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার, যাতে কমবে হয়রানি। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে। মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না। সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। জমির অপব্যবহার নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট জনগণ রাজনীতিতে তাদের প্রত্যাশার প্রতিফলন দেখতে চায়। সেজন্যই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। জমি জমা সংক্রান্ত মামলার বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। প্রচলিত আদালতের বাইরেও জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। পরে ভূমি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। হামে আক্রান্ত হয়ে সারা দেশে আরও 11 শিশু মারা গেছে। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় রোগীদের পর্যাপ্ত সময় দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বিকেলে রাজধানী মহাখালীতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের একযুগ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। শিশুদের জন্য ওয়ার্ডের কোনো সংকট নেই দাবি করে মন্ত্রী বলেন, আইসোলেশন বেডের সংখ্যাও বাড়ানো হয়েছে। এছাড়া বাসায় গিয়েও হামের ভ্যাকসিন দেওয়ার কথা জানান মন্ত্রী। সারা দেশে স্বাস্থ্যকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ঈদের পরে শুরু হবে হামের দ্বিতীয় টিকাদান কর্মসূচি। দেশের সকল হাসপাতাল ও সেবা কেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বাড়ানো সহ 18টি জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। সিরিঞ্জটার শর্ট আমার কিছু হয়েছে, অল্প কিছু, যেটা আমি আজকে কালেক্ট করে আমরা পাঠিয়ে দিয়েছি কিশোরগঞ্জ সহ কয়েকটা ডিস্ট্রিক্টে, এবং কালকে থেকে 11 লক্ষ পাবো। সারা দেশব্যাপী আরও সিরিঞ্জ দিয়ে দেবো। আমার সব আছে, দিয়ে যাচ্ছি নন স্টপ। এবং আবার আমরা সেকেন্ড ফেজ ক্যাম্পেনিং ইনশাল্লাহ ঈদের পরে সিদ্ধান্ত নিয়ে নাইটেকের সাথে সিদ্ধান্ত নিয়ে তাদের সাজেশন মতো আমরা আবার ক্যাম্পেনিং শুরু করব। 16 বছরের একতরফা ও সাজানো বিরোধী দলের পর এবারই প্রাণবন্ত ও আলোচনা সমালোচনায় মুখর একটি সংসদ পেল দেশের মানুষ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো সদস্য হয়ে সংসদে এসেছেন
218 জন সদস্য, যে কারণে সংসদের নিয়মকানুন সম্পর্কে জানাশোনা কম থাকায় কিছু হাস্যরসও তৈরি হয়। গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার কমিশন, গণভোট ও বিচারকদের জন্য আলাদা সচিবালয় ইস্যুতে আগামী অধিবেশন উত্তপ্ত হতে পারে বলে ধারণা করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। হামলার আশঙ্কা করে সংসদের নিরাপত্তা বাড়ানোরও তাগিদ তার। সংসদের ভেতর বাইরের বিভিন্ন বিষয় নিয়ে এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরছেন শফিক শাহীন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদকে দায়িত্ব দেয়া হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের। কিন্তু 12 মার্চ স্পিকার হিসেবে নাম ঘোষণায় অনেকের মতো নিজেও অবাক হন হাফিজউদ্দিন আহমদ। স্পিকারের দায়িত্ব আমাকে দেওয়া হবে এটা কখনো চিন্তা করিনি, এবং যেদিন স্পিকারের শপথ নিলাম সেদিন সকালবেলায় জানতে পেরেছি সংসদে আসার পরে যে স্পিকার হিসাবে। এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। অধিবেশন শুরুর মুহূর্তে বিব্রতকর মুহূর্তে পড়েন বলে জানান নবনির্বাচিত স্পিকার। প্রথম অধিবেশনের সবচেয়ে আমার জন্য শকিং হলো বিসমিল্লাহ করে যে বসলাম, যে মাননীয় সদস্যগণকে অ্যাড্রেস করে প্রথম যে কথা বলবো দেখি মাইক নষ্ট, যার ফলে এটা শক। কেমন ছিল প্রথম অধিবেশন, যেখানে সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা সহ 218 জন প্রথমবার সংসদে কথাবার্তা বলতে হলে, ভালো ভূমিকা রাখতে হলে রুলস অফ প্রসিডিওর জানা অত্যন্ত প্রয়োজন। এই কার্যপ্রণালীর বিধি যে যত দ্রুত আত্মস্থ করতে পারবে তার সংসদীয় রাজনীতিতে তার নাম ডাক ততই ছড়িয়ে পড়বে। সরকার ও বিরোধী দলের প্রাণবন্ত আলোচনা সমালোচনা, যুক্তি পাল্টা যুক্তিতে কখনো কখনো সংসদের বাইরে রাজনীতির মাঠে উত্তাপ ছড়ায়। যখন এই বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়, সবাই কথা বলতে চায়, সরকার এবং বিরোধী দল একসাথে হইচই করে, একসাথে সবাই কথা বলতে চায় মাইক ছাড়াই, তখন হাতুড়ি ব্যবহার করার নিয়ম আমি এখন পর্যন্ত ইউজ করিনি। আমি মুখে বলি যে মাননীয় সদস্যবৃন্দ, আপনারা সংসদের শৃঙ্খলা বজায় রাখুন। তো হাতুড়ি এখনও পিটানো হয়নি, ভবিষ্যতে আরও গণ্ডগোল হলে পিটানো লাগতে পারে। আগামী অধিবেশনে যেমন বাজেট পেশ হবে, তেমনি গুম প্রতিরোধ, গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে উত্তপ্ত হতে পারে বিরোধী দলের তির্যক মন্তব্যে। 30 কার্যদিবসের মধ্যে সংসদে পাশ না হওয়ার কারণে এগুলা বাতিল হয়ে গিয়েছে। সরকারি দল যে আশ্বাস দিয়েছে এগুলোকে আরও পূর্ণাঙ্গ করে, আরও ত্রুটিমুক্ত করে আবার নতুনভাবে তারা সংসদে আনবেন। আমি অপেক্ষা করে আছি তারা কিভাবে আনেন। এগুলো আনা প্রয়োজন। জুলাই সনদ নিয়ে যে বিতর্কটি, এটি যেহেতু আগামীতে সংসদে এটি নিয়ে সংসদ কক্ষ উত্তপ্ত হবে, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। তবে সংবিধান সবাইকে মান্য করতে হবে। সরকার ও বিরোধী দলের মাঝখানে স্পিকার হিসেবে নিরপেক্ষ থাকা কঠিন বলে মনে করেন হাফিজউদ্দিন আহমদ। এবার সরকারি দলও যেমন 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিরোধী দলও আশাতিরিক্তভাবে অনেক সিট তারা লাভ করেছে। সেই কারণে সংসদকে নিয়ন্ত্রণ রাখা একটু কঠিন। দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সংসদ ভবন ঘিরে নাশকতার আশঙ্কা করে জাতীয় সংসদের স্পিকার নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন। একটা গোষ্ঠী, জানি না সত্যি নাকি ফেক, তারা বলেছে বাংলাদেশে কিছু তারা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালাবে এবং শুরু করবে জাতীয় সংসদ দিয়ে। সুতরাং এই ব্যাপারে সরকারকে কেয়ারফুল হতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার সাজানো বিরোধী দল রেখে সংসদকে অকার্যকর রেখেছিল বলে মত দেন জাতীয় সংসদের স্পিকার। আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ হলো ঠুটো জগন্নাথ। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা। বাজেট এলেই নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জামায়াত ইসলামী আয়োজিত শিক্ষা খাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক প্রাক বাজেট সংলাপে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি মানসম্মত শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করে জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অতীতে ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা এখনও চলমান, তাই এই সেক্টরের আমূল পরিবর্তনের পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের সময় পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও মানব সম্পদ তৈরিতে ব্যয় করার আহ্বান জানান আলোচকরা। এ সময় বক্তারা শিক্ষা ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছারও আহ্বান জানান। নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। টানা ষষ্ঠ দিন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলায় বন্ধ রয়েছে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম। তবে মূল ফটক শিথিল থাকায় ক্যাম্পাসে আসা যাওয়া করতে পারছে কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষার্থীরা বলছে, নতুন ভিসি নিয়োগ বাতিল সহ 3 দাবিতে তাদের আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দ্বিতীয় দিনে ডুয়েট ব্লকেট কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। দুপুরে দাবি আদায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে। আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকতে গিয়ে শিক্ষার্থী হেনস্থার ঘটনায় জড়িত অভিযোগে পুলিশের উপকমিশনার আমিরুল ইসলামকে প্রত্যাহার সহ 6 দফা দাবি জানিয়েছেন সেখানকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সের সামনে সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল নগরীতে সভা সমাবেশে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশের ছত্রছায়ায় বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেছে। কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকতে গিয়ে পুলিশের হাতে হেনস্থার শিকার হয়েছে। এ ঘটনায় সিএমপির উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে প্রত্যাহার, শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় সুনির্দিষ্ট তদন্ত ও বিচার দাবি করে তারা। ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানী পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সারা দেশে নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও আধুনিক প্রশিক্ষণ সুবিধা গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করেন। দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক বলেও জানান তিনি। বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 84 কর্মকর্তা ও কর্মচারীদের পদক তুলে দেন মন্ত্রী। জনগুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার বিষয়েও বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। এই বাহিনীর সদস্যদের অন্যান্য বাহিনী ও সরকারি দপ্তরের সাথে সমন্বয় করে আপগ্রেডেশন সংক্রান্ত কিছু প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির কাউন্সিল হলে প্রতিষ্ঠানটির ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। সাইবার সিকিউরিটি অ্যান্ড থ্রেট ইন্টেলিজেন্স শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জহিরুদ্দিন স্বপন আরও বলেন, বর্তমান বিশ্বের ডিজিটাল জ্ঞান কোথায় গিয়ে পৌঁছেছে তা বলা মুশকিল। তাই যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল জ্ঞান অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়নের কোনো বিকল্প নেই। সরকার ডিজিটাল নিরাপত্তা ও জ্ঞান অর্জনের দিকটি গুরুত্বের সাথে নিয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মোহাম্মদ রেদওয়ান জামান অনিক। বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস দমনে র্যাবের অনেক অবদান আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশে একটি এলিট ফোর্সের প্রয়োজন আছে। তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। র্যাব আইনে পরিবর্তন আনা হচ্ছে এবং নামও পরিবর্তন করা হবে বলে উল্লেখ করেন তিনি। তথ্য উপদেষ্টার পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার হবে, তবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা হলে সেটাও সমর্থনযোগ্য নয়। একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে, কারণ র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি আমরা দেখব র্যাব অত্যন্ত কেপেবল ভাবে
নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠে। পূর্ণাঙ্গ আইন হচ্ছে যে আইনের মধ্যে র্যাবের সবকিছু অনেক বেশি ওয়েল ডিফাইন্ড থাকবে। এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। আমাদের সকলের সর্বসম্মতভাবে এখানে একটা গ্রহণযোগ্য একটা রেগুলেশন থাকা দরকার, নট নিয়ন্ত্রণ, যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। একটা ইউনিফর্ম রেগুলেশনের মধ্যে রাখার জন্য আমরা একটা মিডিয়া কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছি। দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারি সচিবালয়ে সাংবাদিকদের কাছে কথা জানান তিনি। বগুড়া জেলা বিএনপি সহ সভাপতি MR ইসলাম স্বাধীনকে নবগঠিত এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে। 5 ধাপে স্থানীয় সরকার নির্বাচন পরবর্তী 1 বছরের মধ্যে শেষ করা হবে বলেও জানান তিনি। অর্থ বরাদ্দ সাপেক্ষে কোন নির্বাচন আগে হবে তা ঠিক করা হবে। বগুড়া সিটি কর্পোরেশনের দাবিটি দীর্ঘদিনের ছিল, 20 বছর এটি বগুড়ার একটি রাজনৈতিক দলের প্রধানের বাড়ি হবার কারণে এটি হয়নি এবং আজকে প্রশাসক নিয়োগের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন আনুষ্ঠানিক রূপ পেল এবং এই প্রশাসকের হাত ধরেই আগামীকাল থেকেই বগুড়া সিটি কর্পোরেশনের পৌরসভা বিলুপ্ত হয়ে বগুড়া সিটি কর্পোরেশন রূপে আর কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে। প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর নতুন খসড়ার মাধ্যমে সরকার স্বাধীন এই কমিশনকে আবারও একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, নতুন খসড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের যে কোনো গুরুতর অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করার ক্ষেত্রে কমিশনকে সরকার বা সংশ্লিষ্ট বাহিনীর পূর্ব অনুমতি এবং তাদের দেয়া প্রতিবেদনের ওপর সম্পূর্ণ নির্ভরশীল করে রাখা হয়েছে। একই সাথে কমিশনের শীর্ষ পদে কমিশনের নিয়োগ প্রক্রিয়াতেও সরকারি দলের একচ্ছত্র প্রভাব নিশ্চিত করার বিতর্কিত বিধান রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আইনে প্রগতিশীল ধারাগুলো বাদ দিয়ে বিগত 2009 সালে পুরনো আইনের বিতর্কিত 18 ধারা হুবহু প্রতিস্থাপন করা হয়েছে, যা মূলত বিগত কর্তৃত্ববাদী আমলের অন্যায় চর্চাকেই রাষ্ট্রীয়ভাবে অব্যাহত রাখার একটি অপপ্রয়াস। জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মার্কিন প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশনের উপপ্রধান মেগান বলডিন, রাজনৈতিক উপদেষ্টা এরিক গেলেন এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ। বৈঠকে তারা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা, জাতীয় সংসদের অধিবেশন এবং ঐতিহাসিক সংসদ ভবন নিয়ে আলোচনা করেন। এছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি শ্রম আইন সংস্কার সহ বিষয়ে আলোচনা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্যামিলি ফিউড বাংলাদেশ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্টি ক্রিস্টেনসেন। মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তেজগাঁওয়ের এনটিভি স্টুডিওতে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান, হেড অফ মার্কেটিং অঞ্জন কুমার কুন্ডু এবং হেড অফ এনটিভি অনলাইন ফখরুদ্দিন চুয়েল। বিখ্যাত আমেরিকান গেম শো ফ্যামিলি ফিউডের বাংলাদেশি সংস্করণ ফ্যামিলি ফিউড বাংলাদেশ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্টি ক্রিস্টেনসেন অংশ নেয়। তাঁকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানায় এনটিভি পরিবার। ফ্যামিলি ফিউড অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে এনটিভিতে, যা দর্শক জনপ্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় সঙ্গীত অভিনয় শিল্পী তাহসান রহমান খান। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।